আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সিরিয়াল 1 অপিনিয়ন ম্যাটার্স এর এক্সপিরিয়েন্স 1.2.1 এই এক্সপিরিয়েন্সটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিমধ্যেই আমি এক্সপিরিয়েন্স 1.1.1 এর ক্লাস আমার এই চ্যানেলে দিয়েছি। যারা এখনও ক্লাসটি করেনি তার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লাসটি করে নিতে পারো। আর তোমাদের এই পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন আমরা এক্সপিরিয়েন্স 1.2.1 দেখি কি করতে বলা হয়েছে। নাও রিড দ্যাট ফলোয়িং টেক্সট। নিচের কয়েকটি টেক্সট রয়েছে, সেই টেক্সটগুলো আমাদেরকে পড়তে বলা হয়েছে। অনুচ্ছেদ রয়েছে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3। এই তিনটি টেক্সট আমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে অর্থ সহকারে। দেন ইন পেয়ার্স গ্রুপস লিস্ট দ্য ফ্যাক্টস ডেসক্রাইব ইন দ্য টেক্সট অ্যান্ড রাইটার্স অপিনিয়নস অন দ্য টপিক। এরপরে আমাদেরকে জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে আমাদেরকে এই যে টেক্সটে যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে, লিস্ট করতে হবে। ফ্যাক্ট অর্থাৎ মূল ঘটনাটি আমাদেরকে লিখতে হবে এবং এর সাথে আমাদেরকে রাইটারের যে মতামত, রাইটার কি বোঝাতে চাইছে সেটাও আমাদেরকে লিখতে হবে। এই যে টেক্সটটি আমরা পড়বো সেই টেক্সট থেকে রাইটার কি বোঝাতে চেয়েছে বা লেখক এর অপিনিয়ন বা মতামতটা কি সেটাও আমাদেরকে লিখতে হবে। এরপরে দেন রাইট অ্যাবাউট হাউ রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইয়োর থটস। এরপর আমাদেরকে লেখকের মতামত কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে সেটা আমাদেরকে লিখতে হবে। আমাদের ভাবনাকে লেখকের মতামতটা কিভাবে প্রভাবিত করছে, লেখক যেটা বোঝাতে চেয়েছেন সেটা আমরা আদৌ বুঝতে পেরেছি কিনা বা আমরা কি বুঝতে পেরেছি সেটা আমাদেরকে লিখতে হবে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব, প্রভাবিত। থটস মানে ভাবনা। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, এবং সবশেষে আমাদেরকে আমাদের উত্তরটা ক্লাসে শেয়ার করতে হবে। তো এখন আমরা প্রথম টেক্সটটি পড়ব। আজকে মূলত আমরা টেক্সট 1 এবং টেক্সট 2 নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে টেক্সট 3 এবং 1.2.1 এর যে অ্যান্সারটি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটটিতে একটা বঙ্গবন্ধুর ছবি দেওয়া রয়েছে, যেটা তিনি কোনো একখানে ভাষণ দিচ্ছেন। তো তার এই বক্তৃতা দেওয়া নিয়েই মূলত এই টেক্সটটি হবে। তো আমরা পড়ে দেখি। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর জাতিসংঘের ভাষণ আমাদের জন্য একটা গর্বের বিষয়। তাহলে আমরা বুঝলাম যে এখানে বঙ্গবন্ধুর জাতিসংঘের ভাষণ নিয়েই কিন্তু এই টেক্সটটি অনুষ্ঠিত বা এই টেক্সটটি লেখা হয়েছে। তো স্পিচ মানে কিন্তু বক্তৃতা বা ভাষণ, এবং অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ। ইউনাইটেড নেশন জাতিসংঘের সমাবেশে বঙ্গবন্ধুর ভাষণটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। প্রাইড মানে হচ্ছে গর্ব। এরপর আমরা দেখি অন সেপ্টেম্বর 25, 1974 বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ ডিউরিং দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের 29তম সেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন। জাস্ট এ উইক আফটার বাংলাদেশ বিকাম এ মেম্বার অব দ্য ইউএন, যার এক সপ্তাহ পরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। তো এখানে 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন। হিস্টোরিক শব্দটির অর্থ হচ্ছে ঐতিহাসিক এবং ডেলিভার্ড শব্দটির অর্থ হচ্ছে দেওয়া। সেশন মানে হচ্ছে অধিবেশন বা মিটিং, অ্যাসেম্বলি মানে হচ্ছে অধিবেশন বা মিটিং আমরা বলতে পারি। তো জাতিসংঘের সাধারণ অধিবেশনের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন এবং তার এক সপ্তাহ পরে, জাস্ট এ উইক আফটার, মানে হচ্ছে তার এক সপ্তাহ পরেই বাংলাদেশ ইউএন বা জাতিসংঘের সদস্যপদ লাভ করে। মেম্বার মানে হচ্ছে সদস্য। তো এই ভাষণটি দেওয়ার এক সপ্তাহ পর বাংলাদেশ সদস্যপদ লাভ করে। The President of the UN welcomed বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান to address the General Assembly. জাতিসংঘের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য। এখানে অ্যাড্রেস শব্দটির অর্থ হচ্ছে ভাষণ। অ্যাড্রেস মানে ঠিকানা, কিন্তু এখানে ভাষণ অর্থে ব্যবহৃত হবে। ওয়েলকাম মানে স্বাগত জানানো। তো এরপর আমরা দেখি he started his speech by saying, "Today I stand before this assembly. I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man." তো বঙ্গবন্ধু এই কথা বলে তার ভাষণ শুরু করলেন যে আজকে আমি এই সমাবেশে দাঁড়িয়েছি, আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি গভীর তৃপ্তি যে বাংলাদেশের 75 মিলিয়ন মানুষ আজকে এই পার্লামেন্ট বা এই সংসদে রিপ্রেজেন্ট করতেছে। রিপ্রেজেন্ট মানে হচ্ছে তুলে ধরা, এবং পার্লামেন্ট শব্দটির অর্থ হচ্ছে সংসদ। পার্লামেন্ট শব্দটির অর্থ সংসদ। প্রোফাউন্ড শব্দটির অর্থ হচ্ছে গভীর, এবং স্যাটিসফ্যাকশন এই শব্দটির অর্থ হচ্ছে
তৃপ্তি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিলেন তখন বাংলাদেশের ৭৫ মিলিয়ন মানুষ এই সংসদে রিপ্রেজেন্ট করতেছে, সেটাই তার মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে, সেটাই তিনি বলেছেন। এরপর আমরা দেখি দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফর প্রিমারিলি টু রিজনস। প্রধানত দুটি কারণে এই ভাষণটি বাংলাদেশের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা হিসেবে রয়েছে। রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য, রিমার্কেবল শব্দটির অর্থ উল্লেখযোগ্য, এবং প্রিমারিলি এর অর্থ হচ্ছে প্রধানত, প্রিমারিলি অর্থ হচ্ছে প্রধানত, এবং রিজন শব্দটির অর্থ হচ্ছে কারণ। তো এই টেক্সটে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর যে ভাষণ দিয়েছিলেন জাতিসংঘে, সেটা দুটি কারণে উল্লেখযোগ্য বা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। তার মধ্যে দেখি আমরা, ফার্স্টলি ইট মার্ক দ্য ফার্স্ট টাইম এ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা অ্যাট দ্য ইভেন্ট। প্রথমত এটা জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় বক্তৃতা দেওয়া হয়েছিল, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। মার্ক মানে মার্ক করা, অর্থাৎ এটা ইতিহাসে মার্ক করা হয়েছে যে জাতিসংঘের প্রথম বাঙালি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন। তো এরপর আমরা দেখি, সেকেন্ডলি ইট ইন্ট্রোডিউস ফ্রেশ আইডিয়াস অ্যান্ড পলিসিস এইম অ্যাট বিল্ডিং এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, সোশ্যাল ইনজাস্টিস, মিলিটারি অ্যাগ্রেশন অ্যান্ড থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার। তো দ্বিতীয়ত এটা আমাদেরকে নতুন বিশ্ব গড়ার জন্য পরিষ্কার ধারণা ও নীতি দেয় এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত, সামাজিক অবিচার, মিলিটারি আক্রমণ এবং পারমাণবিক হামলা থেকে আমাদেরকে মুক্ত থাকার ধারণাটি দেয়। তো এখানে আমরা শব্দের অর্থগুলো একটু দেখে নিই। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, ইনইকুয়ালিটিস এর অর্থ হচ্ছে বৈষম্য বা অসমতা, ইনজাস্টিস মানে অবিচার, মিলিটারি অ্যাগ্রেশন মানে আক্রমণ, অ্যাগ্রেশন মানে হচ্ছে আক্রমণ, এবং নিউক্লিয়ার শব্দটির অর্থ হচ্ছে পারমাণবিক, থ্রেটস মানে হুমকি। তো এই হুমকিগুলো থেকে বাঁচতে আমাদেরকে নতুন বা তাজা নীতি এবং আইডিয়া দেয়। তো আশা করি তোমরা টেক্সট ওয়ানটি বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও, এবং যদি বুঝতে না পারো সেটাও কমেন্টে জানিয়ে দাও, কারণ তোমাদের একটি কমেন্টই আমাকে পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রেরণা যোগাবে। এখন আমরা টেক্সট টুটি নিয়ে আলোচনা করব। টেক্সট টু হচ্ছে ওয়ান্ডার্স অফ ইজিপ্ট, মিশরের বিস্ময়, অর্থাৎ মিশরের যে পিরামিডগুলো আছে সেই পিরামিডগুলো নিয়ে এই টেক্সটটি বর্ণিত হয়েছে। তো আমরা এখন টেক্সটটি পড়ব। How the pyramids at Giza were built is one of the Egypt's biggest mysteries. গিজার পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। মিস্ট্রিজ শব্দটির অর্থ হচ্ছে রহস্য, মিস্ট্রিজ রহস্য, এবং বিগেস্ট সবচেয়ে বড়, মিশর, ইজিপ্ট শব্দটির অর্থ হচ্ছে মিশর, অর্থাৎ গিজায় যে পিরামিডগুলো আছে সেই পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছে তা সবচেয়ে বড় মিশরের রহস্যগুলোর মধ্যে একটি। কারণ এই পিরামিডগুলো যে সময় তৈরি হয়েছিল না সে সময় ছিল বড় ইঞ্জিনিয়ার না বড় বড় যন্ত্রপাতি, যার কারণে এত সুন্দরভাবে এই পিরামিডগুলো কিভাবে তৈরি হলো তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। তো এরপর আমরা দেখি, দেশ monumental tombs are relics of Egypt's old kingdom era and were constructed approximately 4500 years ago. তো এর অর্থটি হচ্ছে এই স্মারক সমাধিগুলো মিশরের ওল্ড কিংডম যুগের ধ্বংসাবশেষ এবং এটি নির্মিত হয়েছিল প্রায় 4500 বছর পূর্বে। অর্থাৎ মিশরের যে পিরামিডগুলো রয়েছে সেটা হচ্ছে মিশরের ওল্ড কিংডম যুগের, অর্থাৎ মিশরের যে পুরাতন রাজ্য রয়েছে সেই যুগের। ইরা মানে হচ্ছে যুগ, পুরাতন যুগের, এবং কনস্ট্রাক্টেড মানে তৈরি হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে প্রায় বা আন্দাজে, অর্থাৎ আনুমানিক 4500 বছর আগে। এবং রেলিক্স শব্দটির অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ, রেলিক্স শব্দটির অর্থ ধ্বংসাবশেষ। টপ শব্দটির অর্থ হচ্ছে কবর বা সমাধি। এই যে কবরগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিশরের পুরাতন যুগের ধ্বংসাবশেষ। মনুমেন্টাল, এটা হচ্ছে আমরা মেমোরিয়াল বা স্মৃতি বলতে পারি, মনুমেন্টাল। তো এরপর আমরা দেখি, এরপরে দেখি দ্য পিরামিডস ওয়ার কনস্ট্রাক্টেড থ্রু আউট অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান হিস্ট্রি অ্যাজ মিনস ফর ফারাওস টু ডিসপ্লে দেয়ার পাওয়ার। এই পিরামিডগুলো মিশরের প্রাচীন যুগে নির্মিত হয়েছিল। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। এই পিরামিডগুলো মিশরের প্রাচীন যুগে নির্মিত হয়েছিল ফারাওদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে। অর্থাৎ মিশরের প্রাচীন একটি জাতির নাম ছিল ফারাও, যারা কিনা এই পিরামিডগুলো তৈরি করেছিল, যাদের আমলে এই পিরামিডগুলো তৈরি হয়েছিল এবং তাদের ক্ষমতা প্রদর্শনের
মাধ্যম হিসেবে, অর্থাৎ তারা কতটা শক্তিশালী সেটা প্রদর্শনের মাধ্যম হিসেবে। ডিসপ্লে অর্থ হচ্ছে প্রদর্শন এবং পাওয়ার শব্দটির অর্থ হচ্ছে শক্তি এবং কনস্ট্রাক্টেড শব্দ হচ্ছে তৈরি করা, থ্রু আউট মানে মধ্য অর্থাৎ ওই যুগে, অ্যানশান্ট যুগে অর্থাৎ প্রাচীন সময়ে, এবং হিস্ট্রি মানে আমরা সবাই জানি হচ্ছে সেটা হচ্ছে ইতিহাস। এরপরে এখন আমরা পড়ি It was believed that a pharaoh was a semi-divine being who ruled on earth during life and then transitioned into an afterlife amongst the gods. এটা বিশ্বাস করা হতো যে ফারাওরা ছিলেন আধা ঐশ্বরিক সত্তা জীবনের সময়, অর্থাৎ যখন পৃথিবী শুরু হয়েছিল তখন তারা ছিলেন আধা ঐশ্বরিক সত্তা এবং পরবর্তীতে রূপান্তরিত হয়ে মৃত্যুর পরবর্তী জীবনে বা পরকালে তারা দেবতাদের মধ্যে একজন হয়ে গিয়েছিল। এটা হচ্ছে একটা ধর্মবিশ্বাসের কথা। এখানে ফারাওরা যেহেতু মিশরে আমরা জানি ধর্মবিশ্বাস, প্রাচীন মিশরে ধর্মবিশ্বাস ছিল খুবই, যার কারণে তারা বিশ্বাস করত যে তারা এক সময় বা সৃষ্টির শুরুতে তারা পৃথিবীকে শাসন করেছিল এবং তারা মৃত্যুর পর পরকালে তারা দেবতার একজন পরিণত হবে। এখানে ট্রানজিশন শব্দের অর্থ হচ্ছে রূপান্তরিত বা রূপান্তর হওয়া। ট্রানজিশন শব্দটির অর্থ হচ্ছে রূপান্তর হওয়া। সেমি ডিভাইন বিং মানে আধা ঐশ্বরিক সত্তা। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, বিলিভ মানে বিশ্বাস করে, এবং অ্যামংগেস্ট শব্দের অর্থ হচ্ছে মধ্যে, এবং গড শব্দের অর্থ হচ্ছে দেব বা দেবী। তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো এখন আমরা পরবর্তী প্যারাটি পড়ব। In the picture above, all three of Giza's renowned pyramids and their intricate burial complexes were constructed from around 2550 to 2490 BC. উপরের ছবিতে গিজার তিনটি পিরামিডে বিক্ষিপ্ত এবং এদের জটিল সমাধি কমপ্লেক্সগুলো তৈরি হয়েছিল আনুমানিক 2550 থেকে 2490 এর মধ্যে, খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। বিসি এখানে খ্রিস্টপূর্বাব্দ। তো এই গিজার উপরে যে তিনটি ছবি দেওয়া রয়েছে, তিনটি পিরামিডের ছবি দেওয়া রয়েছে, সেই পিরামিডগুলোর যে সমাধিগুলো বা যেগুলো তৈরি করা হয়েছিল 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। কনস্ট্রাক্টের মধ্যে আমরা জানলাম ইতিমধ্যেই জেনেছি যে তৈরি করা, ইন্টেরিগেট মানে হচ্ছে জটিল, বেরিয়াল মানে টম্বস বা সমাধি, এবং কমপ্লেক্সেস মানে হচ্ছে মিশ্র। এই গিজার যে জটিল সমাধি কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়েছিল এই সালের মধ্যেই। এবং এখানে রিনোড শব্দটির অর্থ হচ্ছে ফেমাস বা বিখ্যাত, ফেমাস বা বিখ্যাত। These pyramids were built by Pharaoh Khufu, tallest khafre in the background and Menkaure in the front. তো এই পিরামিডগুলো তৈরি হয়েছিল ফারাও খুফু, এটা হচ্ছে সবচেয়ে বড়টি, এবং খাফরে যেটা পটভূমিতে রয়েছে, এবং মেনকাউর ইন দ্য ফ্রন্ট অর্থাৎ সামনের দিকে। অর্থাৎ তিনটি যে পিরামিডের কথা বলা হয়েছে তার মধ্যে সেটা হচ্ছে ফারাও খুফুর একটি, সেটা হচ্ছে সবচেয়ে বড়টি, এবং খাফরে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পটভূমিতে, এবং মেনকাউর ইন দ্য ফ্রন্ট অর্থাৎ সামনের দিকে যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে মেনকাউরের। অর্থাৎ এই পিরামিড তিনটির নাম কিন্তু ফারাও খুফু, খাফরে এবং মেনকাউর। তো এরপরে আমরা দেখি দ্য পিরামিড অফ খুফু ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য থ্রি পিরামিডস অ্যাট গিজা অ্যান্ড holds the record for the world's largest stone structure standing over 480 feet high. গিজার তিনটি পিরামিডের মধ্যে খুফুর পিরামিডটি সবচেয়ে বড়, 480 ফুট উঁচুতে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামোর রেকর্ড গড়েছে। অর্থাৎ এই খুফুর যে তিনটি পিরামিডের কথা বলা হয়েছে সেই তিনটি পিরামিডের মধ্যে খুফুর পিরামিডটি এত বড় যে 480 ফিট, যেটা পাথরের তৈরি যে কাঠামোগুলো রয়েছে বা পাথরের তৈরি অন্য যে কাঠামোগুলো রয়েছে সবচেয়ে বড়, যেটা বিশ্বের মধ্যে একটা রেকর্ড। অর্থাৎ এর চেয়ে উঁচু কোনো পিরামিড আর নেই। লার্জেস্ট শব্দটা হচ্ছে সবচেয়ে বড়। গিজার সবচেয়ে বড় পিরামিড হচ্ছে এই ফারাও খুফুর পিরামিডটি। স্টোন মানে হচ্ছে পাথর, স্ট্রাকচার হচ্ছে গঠন, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ 480 ফিট উঁচুতে দাঁড়িয়ে রয়েছে, যেটা বিশ্বের সবচেয়ে বড় পাথরের তৈরি পিরামিড বা সমাধি। তো এরপরে আমরা দেখি ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ দ্য ফারাও খুফু, দ্য সেকেন্ড ফারাও অফ দ্য ফোর্থ ডাইনেস্টি। এটি দ্বিতীয় ফারাও খুফুর শাসন আমলে নির্মিত হয়েছিল, দ্বিতীয় ফারাও খুফুর আমলের চতুর্থ রাজবংশে নির্মিত হয়েছিল। অর্থাৎ এই ফারাও খুফুর কথা বলা হয়েছে, ফারাও খুফুর যে পিরামিডটি সেটা দ্বিতীয় ফারাও খুফুর আমলে
চতুর্থ রাজবংশে নির্মিত হয়েছিল। কনস্ট্রাক্টেড শব্দের অর্থ হচ্ছে নির্মিত হওয়া, এবং রেইন এই শব্দটির অর্থ হচ্ছে শাসনামল। দ্বিতীয় ফারাও খুফুর শাসনামলে চতুর্থ রাজবংশ, ডাইনেস্টি শব্দের অর্থ রাজত্ব, চতুর্থ রাজবংশে এই ফারাও খুফুর পিরামিডটি তৈরি হয়েছিল। দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড অ্যাট গিজা ইজ দ্যাট অফ খুফুস সন খাপড়া। তো গিজার দ্বিতীয় বৃহত্তম যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে খুফুর পুত্র খাপড়া। খুফুর পুত্র হচ্ছে খাপড়া, এবং সেই খাপড়ার যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিড, এবং প্রথমটা হচ্ছে খুফুর এবং দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি হচ্ছে খাপড়ার। The renowned Sphinx statue is believed to have been constructed to honor and resemble the pharaoh Khafra, and it stands beside his pyramid. The বিখ্যাত স্ফিংস মূর্তিটি ফারাও খাফরার সম্মান ও অনুরূপ করার জন্য নির্মিত হয়েছিল বলে মনে করা হয়, এবং এটি তার পিরামিডের পাশে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই বিখ্যাত যে রিনাউড শব্দ অর্থ হচ্ছে বিখ্যাত, স্ফিংস যে স্ট্যাচুটি রয়েছে বা স্ফিংসের মূর্তিটি রয়েছে সেটা এই মনে করা হয় যে ফারাও খাফরাকে সম্মান প্রদর্শনের জন্য বা তার অনুরূপ কিছু একটা দেখানোর জন্য এই স্ফিংস মূর্তিটি তৈরি করা হয়েছে, বা বিখ্যাত স্ফিংস এটা একটা মূর্তি, এবং এই যে স্ফিংসটি ফারাও খাফরার পাশেই এই পিরামিডটি কিন্তু তৈরি করা হয়েছে। স্ট্যান্ড বিসাইড হিজ পিরামিড, অর্থাৎ ফারাও খাফরার পাশেই এই বিখ্যাত স্ফিংস মূর্তিটি রয়েছে। রিনাউড শব্দ অর্থ হচ্ছে বিখ্যাত, এবং স্ট্যান্ডস শব্দ অর্থ দাঁড়িয়ে থাকা। অনার শব্দটির অর্থ হচ্ছে সম্মান, এবং রিজেম্বল সাদৃশ্য হওয়া বা অনুরূপ হওয়া, অর্থাৎ তার সাদৃশ্য করার জন্য বা তার অনুরূপ করার জন্য ফারাও খাফরার পাশেই দ্য বিখ্যাত স্ফিংস মূর্তিটি তৈরি করা হয়েছে। তো এরপরে আমরা দেখব the third and smallest of the main pyramids at Giza belongs to another pharaoh of the fourth dynasty Menkaure। দ্বিতীয় এবং সবচেয়ে ছোট গিজার প্রধান পিরামিডগুলি চতুর্থ রাজবংশের আরেক ফারাও মেনকাউরের অন্তর্গত। অর্থাৎ ফারাওদের যে বিখ্যাত পিরামিডগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট যে পিরামিডটি সেটা হচ্ছে মেনকাউরের, এবং এটা চতুর্থ ফারাওয়ের চতুর্থ রাজবংশের এটাও নির্মিত করা হয়েছে। ফোর্থ ডাইনাস্টির মধ্যে চতুর্থ রাজবংশে। যে আমরা এখানে ফারাওয়ের তিনটি বিখ্যাত যে পিরামিডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানছি, কোন আমলে কোনটা তৈরি হয়েছে, কোনটা কিভাবে তৈরি করা হয়েছে, কোনটা কার সম্মানার্থে তৈরি করা হয়েছে, সেটাই আমরা এই টেক্সটির মাধ্যমে জানতেছি। তো এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু যে মূলত এক্স্যাক্ট ঘটনাটি কিন্তু এখানে বলা হচ্ছে না, সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধারণা করা হয়েছে। ইট স্ট্যান্ডস অ্যাট জাস্ট ওভার 200 ফিট হাইট, এটা মাত্র 200 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই মেনকাউরের যে পিরামিডটি রয়েছে সেটা মাত্র 200 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে, বাকিগুলোর থেকে কিন্তু অনেক ছোট বা অনেক কম উচ্চতায়। তো এরপর আমরা দেখি ইচ অফ দিস পিরামিডস ফর্ম দ্য সেন্টার অফ ইটস ওন কমপ্লেক্স অফ স্ট্রাকচার ইনক্লুডিং স্মলার টম্বস, চেম্বার্স, ওয়ার্ক ক্যাম্পস অ্যান্ড সিমেটারিজ ফর লেজার এলিটস। এই পিরামিডগুলোর প্রতিটি তার নিজস্ব কেন্দ্র গঠন করে, অর্থাৎ এই পিরামিডগুলো তার নিজস্ব কেন্দ্র গঠন করে। পিরামিডগুলোর মধ্যে কি রয়েছে যেমন দেখি আমরা, পিরামিডগুলোর মধ্যে রয়েছে স্মলার টম্বস অর্থাৎ ছোট সমাধি, চেম্বার্স ছোট কক্ষ, ওয়ার্ক ক্যাম্পস কাজের জন্য কিছু ছাউনি, এবং সিমেটারিজ ফর লেজার এলিটস, এবং কবরস্থান রয়েছে ছোট অভিজাত সম্প্রদায়ের মানুষদের। অর্থাৎ এই পিরামিডগুলোর মধ্যে কি রয়েছে সেটাই এখানে বলা হয়েছে, যেমন ছোট কবরস্থান রয়েছে, ছাউনি রয়েছে, চেম্বার বা ক্যাম্পস রয়েছে, ছাউনি। সেমেটারিজ শব্দটির অর্থ হচ্ছে কবরস্থান, সেমেটারিজ শব্দটির অর্থ হচ্ছে কবরস্থান, এবং লেজার এলিটস ক্ষুদ্র, তো লেজার শব্দটি ক্ষুদ্র এবং এলিটস অর্থ অভিজাত। তো এই পিরামিডসগুলো নিজস্ব একটা কমপ্লেক্স তৈরি করেছে বা একটা গঠন তৈরি করেছে, তার মধ্যে এগুলো রয়েছে ইনক্লুডিং স্মলার টম্বস ছোট সমাধি, টম্বস মানে হচ্ছে সমাধি, চেম্বার্স বা কক্ষ, ওয়ার্ক ক্যাম্পস কাজের ছাউনি, অ্যান্ড সেমিটারিজ ফর লেজার এলিটস, এবং ক্ষুদ্র যে অভিজাত সম্প্রদায়ের লোক যে তাদের জন্য তাদের কবরস্থান রয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, এবং কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা টেক্সট 3 এবং এর যে ছকটি রয়েছে সেই ছকের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি করার জন্য